আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। লকডাউনে কি তোমরা হাঁপিয়ে উঠেছো? আসলে আমাদের নিজেদের কথা, পরিবারের কথা, সমাজের কথা, সবার কথা চিন্তা করি আর কিছুদিন না হয় আমরা ঘরে আবদ্ধ থাকি, সামাজিক দূরত্ব বজায় রাখি। যা হোক, চলো এবার আমরা পড়াশোনাতে চলে যাই। আমি আজকেও তোমাদের জন্য আকবরের শাসনকাল থেকেই বিষয়বস্তু নির্ধারণ করেছি, কারণ এই বিশাল ব্যক্তিত্বের কর্মকাণ্ড এত বিশাল যে দুই একটা ক্লাস করে শেষ করা যাবে না। তারপরও আমি চেষ্টা করব যতটুকু সংক্ষিপ্তভাবে পারি ওনার শাসনকাল তোমাদেরকে পড়িয়ে দিতে। তো চলো, আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে আকবরের প্রশাসনিক ব্যবস্থা। শিক্ষার্থীবৃন্দ, মহামতি সম্রাট আকবর হিমালয় হতে কৃষ্ণা নদী পর্যন্ত এবং হিন্দুকুশ হতে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত একটি বিশাল ও সুবিস্তৃত শাসন সাম্রাজ্যই গড়ে তোলেননি। একে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার মানসে একটি শক্তিশালী শাসন ব্যবস্থাও প্রবর্তন করেছিলেন। স্যার যদুনাথ সরকারের ভাষায় আকবর ভারতীয় সাচে পার্সি ও আরবীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। শাসন ব্যবস্থার ক্ষেত্রে আকবর আলাউদ্দিন খিলজি এবং শেরশাহ দ্বারা প্রভাবান্বিত হয়েছিলেন। তা সত্ত্বেও আকবরের রাষ্ট্রীয় নীতি ও শাসন পদ্ধতিতে মৌলিকতার সুস্পষ্ট ছাপ ছিল। তার শাসন ব্যবস্থার মূলনীতি ছিল ধর্ম সহিষ্ণুতা, উদারতা ও প্রচলিত রীতিনীতির পূর্ণ স্বীকৃতি জ্ঞাপন করা। সম্রাট আকবরের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কিরূপ ছিল শিক্ষার্থীবৃন্দ, সে সম্পর্কে আমি তোমাদেরকে পড়াচ্ছি। সামরিক ও বেসামরিক বিষয়ের সর্বময় কর্তা ও সর্বক্ষমতার উৎস ছিলেন সম্রাট স্বয়ং। ঐতিহাসিক জেন সরকার বলেন, সম্রাট ছিলেন শাসন ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু, যার চতুর্দিকে সমগ্র সরকারি শাসনযন্ত্র প্রদক্ষিণ করত। ডক্টর ঈশ্বরী প্রসাদ আকবরকে প্রজামঙ্গলকারী স্বৈরাচারী শাসক হিসেবে অভিহিত করেছেন। ঐতিহাসিক স্মিথ বলেন, তিনি প্রায়শই তার মন্ত্রীদের শিষ্য না হয়ে শিক্ষকের ভূমিকা পালন করতেন। শাসন ব্যবস্থায় সম্রাটের পরেই প্রধানমন্ত্রী বা ওয়াকিলের স্থান। বৈরাম খান যখন ওয়াকিল ছিলেন, তিনি অন্যান্য বিভাগীয় কর্মকর্তাদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতেন। তাদের নিয়োগ কিংবা পদচ্যুতির ক্ষমতা তার হাতে ছিল। পরবর্তীকালে ওয়াকিল শুধু সম্রাটের উপদেষ্টা হিসেবে কাজ করতেন। সম্রাট আকবরের কেন্দ্রীয় শাসনের অন্যান্য কর্মকর্তা সম্পর্কে এখন আমি তোমাদেরকে বলছি। কেন্দ্রীয় শাসনের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে প্রধান কর্মকর্তা ছিলেন দিওয়ান। দিওয়ান ছিলেন রাজস্ব বিভাগের প্রধান। দিওয়ান অর্থনৈতিক বিষয়াদি পর্যবেক্ষণ, রাজকোষ রক্ষণাবেক্ষণ, হিসাব পরীক্ষা, রাজস্ব নির্ধারণ ও আদায়ের সুষ্ঠু ব্যবস্থা করতেন। দ্বিতীয় কর্মচারী ছিলেন মীর বক্সি। মীর বক্সি ছিলেন সামরিক বিভাগের প্রধান। তিনি সেনাবাহিনীতে লোক ভর্তি, শৃঙ্খলা, অশ্ব পরিদর্শন, অভিযান পরিচালনা, অস্ত্র সরবরাহ, সেনাবাহিনীর বেতন প্রদান ইত্যাদি যাবতীয় কাজ সম্পাদন করতেন। খানি সামান, তিনি ছিলেন সম্রাটের গৃহ বিভাগের কর্মচারী। রাজপরিবারের প্রয়োজনীয় দ্রব্যাদি, খাদ্য সরবরাহ, যুদ্ধাভিযানে সঙ্গী হওয়া, রাজ্যের বিভিন্ন দপ্তর ও বিভাগের প্রয়োজনীয় রসদ সরবরাহ তার দায়িত্বে ছিল। রাজপ্রাসাদের আয় ব্যয় হিসাব ও কর্মচারীদের তত্ত্বাবধায়ক তিনিই ছিলেন। কাজী উল কুজ্জাত, বিচার বিভাগের সর্বপ্রধান ছিলেন কাজী উল কুজ্জাত। সম্রাটের পরেই তার স্থান ছিল। সমগ্র দেশের বিচারকদের নিয়োগ, বদলি, বেতন ভাতাদি তিনি প্রদান করতেন। কাজীদের সহযোগিতায় সমগ্র দেশে সুষ্ঠু বিচার সম্পন্ন
হতো। সদরি সুদূর ধর্ম, দাতব্য প্রতিষ্ঠান এবং সরকারি দান বিভাগের দায়িত্বে ছিলেন সদরি সুদূর। প্রথম দিকে তিনি আইন ও আদালত বিভাগের কর্মচারীদের প্রধান ছিলেন। 1581 সালে আকবর সদরি সুদূর পদটি বিলুপ্ত করেন। ফৌজদার জেলার শান্তি শৃঙ্খলা রক্ষা করা ছাড়াও ফৌজদার তার অধীনস্থ সেনাবাহিনীর সাহায্যে বিদ্রোহ দমন করা, কর আদায়ে সহযোগিতা করা প্রভৃতি সম্পন্ন করতেন। মুহতাসিব গণচরিত্র রক্ষা করার দায়িত্বে তিনি নিয়োজিত থাকতেন। তার কাজ ছিল পুলিশ ও কাজীর মধ্যবর্তী অবস্থানে, কারণ তিনি অপরাধীদেরকে স্পটেই বিচার করতেন। তিনি ওজন পরিদর্শক হিসেবেও বিবেচিত হতেন। কোতোয়াল শহর এলাকার শান্তি রক্ষার ভার কোতোয়ালের ওপর ন্যস্ত ছিল। তিনি আধুনিক কালের পুলিশ সুপারের কাজ করতেন। শহরের বাড়ি ঘরের তালিকা রক্ষা করা, হাটবাজারের আইন শৃঙ্খলা রক্ষা করা, পাহারা দেয়া, চুরি ডাকাতি বন্ধ করা, সতীদাহ নিবারণ করা, বেওয়ারিশ সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা ইত্যাদি ছিল তার কর্তব্য। দারোগাই তুপখানা অস্ত্র শস্ত্র ও গোলন্দাজ বিভাগের প্রধান ছিলেন দারোগাই তুপখানা। এছাড়াও মুস্তাফি, মীর বাহারি, ওয়াকি নবিশ, মীর আর্জ, মীর মঞ্জিল, মীর তুজার প্রভৃতি রাজকর্মচারীরা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালন করতেন। আমিল ছিলেন রাজস্ব আদায়কারী, কিন্তু এছাড়া তাকে অন্যান্য কাজও কিন্তু করতে হতো। দস্যুবৃত্তি অপরাধ দমন করে শান্তি শৃঙ্খলার প্রতিষ্ঠা করা, ভূমির গুণাগুণ বিচার, পতিত জমি উদ্ধার, বাজার দর এবং প্রজাদের আর্থিক অবস্থা পর্যবেক্ষণ করা প্রভৃতি কাজ আমিলের তত্ত্বাবধানে ছিল। এভাবে আকবর তার সুবিন্যস্ত শাসন ব্যবস্থার ভারসাম্য রক্ষার ব্যবস্থা করেন। শিক্ষার্থীবৃন্দ, এবার আসছি সম্রাট আকবরের প্রাদেশিক শাসন ব্যবস্থা সম্পর্কে। শাসন কার্যের সুবিধার জন্য সম্রাট আকবর তার সুবিশাল সাম্রাজ্যকে 15টি সুবাই বা প্রদেশে বিভক্ত করে সুচারুরূপে প্রাদেশিক শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। প্রদেশগুলো হচ্ছে বাংলা, বিহার, অযোধ্যা, এলাহাবাদ, আগ্রা, দিল্লি, আজমির, মুলতান, লাহোর, কাবুল, আহমদাবাদ, মালব, খানদেশ, বেরার এবং আহমদনগর। প্রাদেশিক শাসন ব্যবস্থা কেন্দ্রীয় শাসন ব্যবস্থার আদর্শে গড়ে উঠেছিল। তাই বলা হতো মুঘলদের প্রাদেশিক শাসন ব্যবস্থা কেন্দ্রীয় শাসন ব্যবস্থার হুবহু প্রতিচ্ছবি। প্রাদেশিক শাসনকর্তার উপাধি ছিল সুবাদার বা নাজিম বা সাহেব সুবা। সুবাদার সম্রাটের প্রতিনিধি হিসেবে প্রদেশের সামরিক ও বেসামরিক ক্ষমতার অধিকারী ছিলেন, কিন্তু তার কোনো অপ্রতিহত ক্ষমতা ছিল না। তিনি কোনো যুদ্ধ ঘোষণা, শান্তি স্থাপন এবং মৃত্যুদণ্ড দিতে পারতেন না। প্রদেশের অন্যান্য কর্মচারীদের মধ্যে সদর, বক্সি, কাজী, কোতোয়াল, বিতিকচি প্রভৃতির নাম উল্লেখযোগ্য। প্রদেশগুলো কতকগুলো সরকারে বিভক্ত ছিল। সরকারগুলো আবার কতকগুলো পরগনা ও মহলে বিভক্ত ছিল। স্ব এলাকার পঞ্চায়েতগণ গ্রামের বা মহলের শাসনকার্য পরিচালনা করতেন। তাছাড়া গ্রামাঞ্চলে কানুনগো, মুকদ্দম, পাটোয়ারি দায়িত্ব পালন করতেন। শিক্ষার্থীবৃন্দ, এবার আসছি সম্রাট আকবরের রাজস্ব সংস্কার সম্পর্কে। রাজা টুডরমলের ন্যায় সুযোগ্য দিওয়ানের সাহায্যে
আকবর ভূমি রাজস্ব ব্যবস্থার উন্নতি করেন। তার রাজস্ব সংস্কারের প্রধান নীতি ছিল জমির উৎপাদিকা শক্তির উপর রাজস্বের পরিমাণ নির্ধারণ করা। তিনি জমি জরিপ করে উর্বরতার ভিত্তিতে সমগ্র চাষের জমিকে 4 ভাগে বিভক্ত করেন। যেমন পোলাজ হচ্ছে যে সকল জমি প্রতি বছর চাষ করা হতো। পরাউতি হচ্ছে উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য যেসব জমি বছরের কিছু সময় পতিত রাখা হতো। চাচর, যে সকল জমি 3 বা 4 বছর যাবৎ পতিত রাখা হতো। বানজার, যে সকল জমি 5 বছরের অধিককাল পতিত রাখা হতো। পোলাজ ও পরাউতি জমিকে টোডরমল উৎপন্ন ফসলের পরিমাণ ভিত্তিতে পুনরায় উত্তম, মধ্যম ও অধম এই 3 শ্রেণীতে বিভক্ত করেছিলেন। সম্রাট আকবরের সামরিক ব্যবস্থা সম্পর্কে এখন তোমাদেরকে পড়াচ্ছি। সম্রাট আকবর ভারতে এক বিশাল সাম্রাজ্য স্থাপন এবং সাম্রাজ্যের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এক শক্তিশালী সামরিক বাহিনী গঠন করেন। তার সামরিক বাহিনী 4টি বাহিনীতে বিভক্ত ছিল, যেমন পদাতিক বাহিনী, অশ্বারোহী বাহিনী, গোলন্দাজ বাহিনী এবং নৌবাহিনী। এর মধ্যে অশ্বারোহী বাহিনী ছিল বেশি শক্তিশালী। তারপর আমি তোমাদেরকে পড়াচ্ছি সম্রাট আকবরের বিচার ব্যবস্থা সম্পর্কে। বিচার বিভাগের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন স্বয়ং সম্রাট। তিনি ছিলেন আইনের উৎস। তবে সম্রাট নিজেও আইনের ঊর্ধ্বে ছিলেন না। তিনি ন্যায় বিচারের জন্য সচেতন ছিলেন। কাজী-উল কুজ্জাত ছিলেন সর্বপ্রধান বিচারক। কাজী, মুফতি ও মীর আদল ছিলেন বিচার বিভাগের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা। তারপর আমি তোমাদেরকে সম্রাট আকবরের একটা বিখ্যাত সংস্কার মনসবদারি প্রথা সম্পর্কে তোমাদেরকে পড়াবো। 1571 খ্রিস্টাব্দে সম্রাট আকবর সামরিক সংস্কার সাধন করার জন্য শাহবাজ খানকে মীর বখশি পদে নিযুক্ত করে একটি পরিকল্পনা প্রস্তুত করেন। ইতিহাসে এটাই আকবরের মনসবদারি প্রথা নামে পরিচিত। মনসব কথাটির আক্ষরিক অর্থ পদমর্যাদা বা পদবী। এ পদমর্যাদার সাথে কিছু দায়িত্ব সংযুক্ত থাকত। সকল মনসবদাররা সামরিক মর্যাদা পেত। 33 পর্যায়ের মনসবদার ছিল। সর্বোচ্চ পর্যায়ের মনসবদার 10,000 সৈন্য এবং সর্বনিম্ন মনসবদার 10 জন সৈন্য প্রস্তুত রাখার দায়িত্বপ্রাপ্ত ছিলেন। শিক্ষার্থীরা, সবশেষে বলবো, সম্রাট আকবর প্রজাদের কল্যাণের জন্য সময় উপযোগী শাসননীতি প্রবর্তন করে নিজেকে মানুষের হৃদয়ের মণিকোঠায় অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। তাই তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য শুধু ভারতের ইতিহাসে নয়, বরং তিনি সর্বকালের সেরা সম্রাটের মর্যাদা পেয়েছেন।